শঙ্কর চক্রবর্তী, নরসিংহ দত্ত কলেজের সংস্কৃত বিভাগের সাম্মানিক চতুর্থ সেমিস্টারের একজন শিক্ষার্থী। আমি প্রথমেই আমাদের মাননীয় অধ্যক্ষা মহাশয়া, IQAC এর কোঅর্ডিনেটর মাননীয় কুন্তল চট্টোপাধ্যায় মহাশয়া এবং বিভাগীয় প্রধানা মহাশয়া ও এখানে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকাদের অসংখ্য শ্রদ্ধা জানাই। এখানে উপস্থিত আমার বড় দাদা দিদি ও ভাই বোনেদের আন্তরিক ভালোবাসা জানিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজ আমরা এখানে সংস্কৃত বিভাগ থেকে আলোচনা করব সংস্কৃত সাহিত্যে পরিবেশ চেতনা এই সম্পর্কে। প্রথমেই আহ্বান করব আমাদের শ্রদ্ধেয়া ও মাননীয় অধ্যক্ষা মহাশয়াকে অনুষ্ঠান সূচনায় তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য। ম্যাডাম। খুবই দুর্যোগের এক অপরাহ্ন, তার মধ্যেও আমরা সবাই সমবেত হয়েছি। আজকের ছাত্রদের এই প্রয়াস, সংস্কৃত বিভাগের অধ্যাপক অধ্যাপিকাদের নিরলস পরিশ্রম এবং অন্যান্য যে সমস্ত বিভাগ থেকে ছাত্রছাত্রীরা বা অধ্যাপক অধ্যাপিকারা আমাদের সঙ্গে আছেন, তাদের সকলকে জানাই শুভ অপরাহ্ন। বিভাগের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানাই যে তারা এরকম একটা অতিমারির সময়ে, যখন আমরা দীর্ঘদিন সবাই ঘরে বন্দি, তখন ছাত্রছাত্রীদের নিয়ে, ছাত্রছাত্রীদের সামনাসামনি না পেয়েও শুধুমাত্র এই ভার্চুয়াল মাধ্যমে তাদের সঙ্গে থাকা এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে এরকম একটা প্রয়াসকে বাস্তবায়িত করা, তার জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমি নিশ্চিত অন্যান্য যে সমস্ত ছাত্রদের ওয়েবিনার আমরা শুনেছি সেগুলোর মতোই এটাও যথেষ্ট মনোজ্ঞ হবে এবং ছাত্রছাত্রীরা তাদের মনের কথা, তাদের চিন্তা ভাবনার কথা আমাদের সামনে তুলে ধরবে এবং তাদের কাছ থেকে আমরা আজকে অনেক কিছু শিখতে পারবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। চলে যাব মূল অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু সংস্কৃত সাহিত্যে পরিবেশ চেতনা, সেহেতু আমাদের আগে জানতে হবে পরিবেশ কাকে বলে। এর উত্তরে বলবো, পরিবেশ হলো এমন একটা জিনিস যা আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করে এবং পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদেরকে ক্ষমতা প্রদান করে। যদি এক কথায় বলি, তাহলে আমাদের চারপাশে যা কিছু আছে তা সব মিলিয়েই তৈরি হয় আমাদের পরিবেশ। অর্থাৎ আমাদের চারপাশের গাছপালা, পশু পাখি, জীবজন্তু, মাটি, জল, বায়ু, সূর্যের আলো প্রভৃতি নিয়েই আমাদের পরিবেশ তৈরি হয়। পরিবেশের মূল উপাদানগুলি হলো পঞ্চমহাভূত, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই পরিবেশকে অবশ্যই দূষণমুক্ত রাখতে হবে। বৈদিক যুগে ঋষি উচ্চারণ করেছিলেন পরিবেশের একাধিকতম মন্ত্র, যেগুলি আদি মন্ত্র নামে পরিচিত। সুতরাং প্রাচীন বৈদিক সাহিত্যেও অপৌরুষেয় কর্তৃক পরিবেশ সম্পর্কে আলোচনা করা আছে। সংস্কৃত ভাষায় রচিত বেদই সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ। আলোচনা শুরু করব বেদ দিয়েই। অনুষ্ঠানের পূর্বে বৈদিক স্তুতি পাঠ করবেন 6th সেমিস্টারের ছাত্রী পৌলমী দাস। পৌলমী দি। ॐ मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्नो सन्तोषधीः मधुनक्तुमुतो ससो मधुमत्पार्थिवगं रजः मधुदौरस्तु नः पिता मधुमानो वनस्पतिर्मधुमागम् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः।
हरिः ओम तत्सत्। ধন্যবাদ পৌলমীদিকে। এবারে আমরা ঋগ্বেদে পরিবেশের চেতনা সম্পর্কে জেনে নেব। আলোচনা করেছেন সিক্স সেমিস্টার থেকে শ্বেতা ভট্টাচার্য, সৌমিতা রায় এবং পৌলমী দাস। উপস্থাপনা করবেন শ্বেতা ভট্টাচার্য। চিত্রে সৌমিতা রায়, শ্বেতা ভট্টাচার্য, রিঙ্কা কাঁড়ার ও দীপা দাস। নমস্কার, আমি শ্বেতা ভট্টাচার্য। আমি নরসিংহ দত্ত কলেজের সংস্কৃত বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী। আজকে আমার আলোচ্য বিষয় ঋগ্বেদ সংহিতায় পরিবেশ চেতনা। প্রাচীন ভারতে আর্যদের দ্বারা অনুশীলিত সাহিত্যই বৈদিক সাহিত্য নামে পরিচিত। বৈদিক সাহিত্যই ভারতীয় সাহিত্যের প্রথম নিদর্শন। এই সাহিত্যের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব ৬০০০ থেকে ১০০০ অব্দ। এই সাহিত্যের ৪টি উপাদান আমরা পাই, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এবং ঋক, সাম, যজু, অথর্ব এই ৪টি সংহিতা। ঋগ্বৈদিক যুগের মানুষ যে সহজ, সরল, অনাড়ম্বর ধর্মীয় জীবনের সঙ্গে যুক্ত ছিল, তাতে সমস্যা কিছুই ছিল না একথা বলা চলে না। বর্তমান বিশ্বের যে সমস্ত সমস্যা, অর্থাৎ নগর সভ্যতার বিস্তার, কারখানা ও শিল্পের পতন, জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধি, অরণ্য ও জলসম্পদের বিনাশ ইত্যাদি এই সমস্ত কারণের ফলে উদ্ভূত পরিবেশের ভারসাম্যহীনতা এবং দূষণ প্রাচীন ভারতে কোনোটারই অস্তিত্ব ছিল না। ফলে পরিবেশের বিভিন্ন রকম দূষণ থেকে রক্ষা পাওয়ার বিষয়ে বর্তমানের মতো সচেতনতারও প্রয়োজন অনুভূত হয়নি বৈদিক যুগে। বর্তমানেও বায়ুকে দূষণমুক্ত করে শুদ্ধ এবং কল্যাণকর করা পরিবেশ বিজ্ঞানীদের একটি চিন্তনীয় বিষয়। বৈদিক যুগে বায়ুকে পিতা, ভ্রাতা এবং বন্ধু বলে বর্ণনা করা হয়েছে। উত বাত পিতাসি ন উত ভ্রাতত নহ সখা। অর্থাৎ পরিবারের সদস্যরা যেমন আমাদের বৃক্ষলতার ছায়ার মতো আগলে রাখেন, তেমনি বায়ুকেও পরিবেশের রক্ষাকর্তা হিসেবে গণ্য করা হয়েছে। বৈদিক যুগের মানুষ জীবন ধারণের প্রয়োজনে প্রকৃতির ওপর নির্ভর করত এবং প্রকৃতিকে তারা ব্যবহার করতে জানত। এই নির্ভরতা এবং ব্যবহারিক প্রয়োজনীয়তাই হয়তো বিভিন্ন প্রাকৃতিক পদার্থকে দেবতা রূপে কল্পনা করতে সাহায্য করেছিল। যেমন ঋগ্বেদের দেবতা সূর্য বা সবিতা, প্রাকৃতিক পরিবেশে অবস্থিত চক্ষুগ্রাহ্য সূর্যেরই অধিষ্ঠাতা। ঝড়, ঝঞ্ঝা, বাত্যার দেবতা মরুদ্গণ। বৈদিক দেবতা রুদ্র বজ্রের দ্যোতক। জল জীবনকে বাঁচিয়ে রাখে, এই জলেরই দেবরূপ বৈদিক হল। ঋগ্বেদের অরণ্যানী সূক্ত পড়লে মনে হয় এখানেও যেন একরকম অরণ্যকে রক্ষার কথাই বলা হয়েছে। আঞ্জনা গন্ধিং সুরভিং বহবন নাম কৃষি বলাম প্রাহং মৃগানাং মাতরমরণ্যানি মশংসিসম। এখানে অরণ্যানীর সৌরভ কস্তুরীর মতো। এখানে যথেষ্ট আহার মেলে। কৃষিকার্য হয় না বটে, তবে এই অরণ্যানী হরিণদের তথা সকলের আশ্রয় এবং মাতৃস্বরূপা। অর্থাৎ কস্তুরী বলতে এখানে কস্তুরী মৃগর কথা বলা হয়েছে। আমরা জানি মৃগনাভি সুগন্ধযুক্ত হয়, তার সুগন্ধি সুরভিত হয়েছে এই অরণ্য, এবং হরিণ তথা সকল প্রাণীর আশ্রয়স্থল হলো অরণ্য ও মাতৃস্বরূপাও বটে। ঋগ্বেদের ঋষিরাও বায়ুর গুরুত্ব অনুভব করেছেন। মানুষেরা যে কার্বন ডাই অক্সাইড প্রশ্বাসের সময় নির্গত করে, তা গ্রহণ করে পরিবেশকে দূষণমুক্ত করে বৃক্ষলতা প্রভৃতি। এই সত্যও বৈদিক ঋষিরা হয়তো জানতেন অথবা অনুমানও করতেন। তাই তারা বায়ুর কাছে প্রার্থনা করে বলেছেন, আবাত ওয়াহি ভেষজং বিবাত ওয়াহি অদ্রপহ ত্বং হি বিশ্ব ভেষজ দেবানাং দূত যশে। অর্থাৎ, হে বায়ু, যা হিতকর তা তুমি এই স্থানে বয়ে নিয়ে এসো, এবং যা হিতকর নয় অর্থাৎ দূষিত তা তুমি বয়ে নিয়ে যাও। যেহেতু তুমি সংসারের ঔষধ স্বরূপ, তুমি দেবতাদের দূত হয়ে যাও। প্রাচ্য পাশ্চাত্য পণ্ডিত সকলেই ঋগ্বেদকে পৃথিবীর যাবতীয় মানবজাতির আদি গ্রন্থ বলে স্বীকার করেছেন। ঋগ্বেদের আরো বৈশিষ্ট্য এই যে এটি অতি প্রাচীন হলেও এর মূল রূপের কিছুমাত্র বিকৃত ঘটেনি।
পরিশেষে বলা যায়, পৃথিবীর পরিবেশ যাতে জীবনযাপনের জন্য অনুকূল হয়, তার জন্য বৈদিক যুগের মানুষ সর্বদাই সচেতন ছিল। কিন্তু বর্তমানে মানুষের অসচেতনতার ফলে পরিবেশ যেভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তাতে পরবর্তীকালে আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমাদের সকলের উচিত পরিবেশকে দূষণমুক্ত করে সুস্থ ও স্বাভাবিকভাবে গড়ে তোলা। ধন্যবাদ। প্রাচীন বৈদিক যুগে বর্তমানের মতো নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, অত্যাধুনিক যানবাহন তথা দূষণের মাত্রা প্রায় নেই বলেই বৈদিক সাহিত্যে তথা সমাজে পরিবেশ দূষণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। যা পাওয়া যায় সেটা একটা পরিবেশ, সুস্থ, স্বাভাবিক, স্বাস্থ্যোজ্জ্বল পরিবেশ। ধন্যবাদ শ্বেতাদিকে আমাদের কাছে এই বক্তব্য অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরার জন্য। পরবর্তীতে আমরা জেনে নেব সামবেদ সম্পর্কে। এই বিষয়ে আলোচনা করেছেন 6th সেমিস্টার থেকে মোনালিসা সাঁতরা, পূজা কাহার এবং কাজল পাল। উপস্থাপনা করছেন পূজা কাহার। চিত্রে স্মৃতিকণা দাস, দীপা দাস এবং রিঙ্কা কাঁড়ার। নমস্কার, শুভ অপরাহ্ন। আমি পূজা কাহার, নরসিংহ দত্ত কলেজের সংস্কৃত বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী। আজকে আমার আলোচ্য বিষয় হলো সামবেদ সংহিতায় প্রতিফলিত পরিবেশ চেতনা। বেদের অপর নাম ত্রয়ী, ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ। এই তিন বেদকে একত্রে ত্রয়ী বলা হয়। তৈত্তরীয় ব্রাহ্মণে বলা হয়েছে, যম ঋষয়স্ত্রৈবিদ বিদুহি ঋচয়া সামান্য যজুংসি। অনেকের মতে ত্রয়ী শব্দের দ্বারা ঋক, সাম ও যজু তিন প্রকার মন্ত্রকে বোঝায়। জৈমিনীর মত অনুসারে যে মন্ত্রগুলিতে অর্থের অনুসারে ছন্দ ও পাদ ব্যবস্থা, সেই মন্ত্রগুলিকে ঋক বলা হয়। প্রসঙ্গক্রমে বলা যায় যে সামবেদ সংহিতার কৌথুম শাখায় মোট 1875টি মন্ত্র পাওয়া যায়। এদের মধ্যে পূর্বার্চিকের আরণ্যকাণ্ডের 55টি এবং মহানামনার্চিকের 10টি মন্ত্র বাদ দিলে এই সংখ্যা হয় 1810। এই মন্ত্রগুলি যোনি মন্ত্র বলে ঋক সংহিতায় পাওয়ার কথা, কিন্তু ঋগ্বেদে এই 1810টি মন্ত্রের মধ্যে 75টি মন্ত্র পাওয়া যায় না। মন্ত্র সংখ্যা যাই হোক না কেন, ঋগ্বেদে প্রতিফলিত পরিবেশ সচেতনতা সম্বন্ধে আমাদের বর্তমান আলোচনা। এই আলোচনায় উদ্ধৃত প্রয়োজনীয় ঋগ্বেদীয় মন্ত্র সামবেদেও পাওয়া যায়, যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম নিয়ে পরিবেশ। পরিবেশের উপাদান মরুত বা বাতাসের গুরুত্বকে বোঝাবার জন্য সামবেদেও একই মন্ত্র আছে। বাতা আবাতু ভেষজয়াং শম্ভু ময়ভূ ন হৃদে প্র ন আয়ংসি তারিষৎ। বায়ু, তুমি আমাদের অভিমুখে ভেষজের মতো প্রবাহিত হও। তিনি আমাদের জন্য কল্যাণকর ও সুখকর। তিনি মানুষকে দীর্ঘ আয়ু দান করুন। সামবেদে জল সম্বন্ধে ভাবনা প্রকাশ হয়েছে। এই জল সুখের আধার স্বরূপ আমাদের জন্য অন্নকে ধারণ করেন। আপহিষ্টা ময়ভুবন্তা ন ঊর্জে দধাতন। সামবেদে আরেকটি মন্ত্র হলো যৌব শিবত্তম রসন্তস্য ভাজয়তে ন উষতিরিব মাতর। তোমাদের যে রস অতি কল্যাণকারক, আমাদের তার ভাগী কর। হে জলগণ, তোমরা ঈশন জননীয় ন্যায়। পরিবেশের আরেকটি উপাদান পৃথিবী। সামবেদে দুলোকের সাথে পৃথিবীর দেবা পৃথিবী রূপে স্তুতি আছে। এই দেবা পৃথিবীকে পালক বলা হয়েছে এবং যাতে তা অনুকূল হয় তার জন্য প্রার্থনা আছে। মর্ণে ব্যাং দেবা পৃথিবী সুভজৌষ। দেবা পৃথিবী ভবত্তং স্ননে তেন মুঞ্চ তময়ং হর্ষয়ং। হে দুলোক ও পৃথিবী, আপনারা সম্যক পালনকারী, তা আমরা জানি। হে দুলোক ও পৃথিবী, আপনারা ধন ও সুখ দান করুন, আমাদের পাপ থেকে মুক্ত করুন। সামবেদে অগ্নির স্তুতি করা হয়েছে। এই অগ্নি তেজস্বরূপ, অগ্নির জ্যোতি, জ্যোতির অগ্নি। এই অগ্নি সুখদায়ক,
অগ্নি তয়ং নো অন্তম উত ত্রাতা শিব ভুব বরুথা। হে অগ্নি, তুমি আমাদের নিকট বসবাসকারী এবং রক্ষাকর্তা। তুমি মঙ্গলকারী ও ভূলোকে বসবাসকারী। এছাড়া সূর্য, উষা, রাত্রি প্রভৃতি পরিবেশের অজৈব উপাদানের কথাও ঋগ্বেদের মতোই সামবেদেও স্থান পেয়েছে। সামবেদের অধিকাংশ মন্ত্রই ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে বলে বিস্তৃত আলোচনার অপেক্ষা রাখে না। ধন্যবাদ। ধন্যবাদ পূজাদিকে সুনিপুণভাবে তৎকালীন সমাজকে তুলে ধরার জন্য। সাহিত্য মানে তো শুধুমাত্র কল্পনার রাজ্য না, সাহিত্য মানে বাস্তব পটভূমিও। সাহিত্য সর্বদা তৎকালীন সমাজকে তুলে ধরে সাধারণের কাছে। আমরা তেমনই দেখতে পাচ্ছি সামবেদে। সামবেদ নামে ধর্মশাস্ত্র তথা সংস্কৃত সাহিত্য থেকে আমরা জানতে পারছি যে ঋগ্বেদের মতোই সামবেদে আলোচিত হয়েছে সমাজ, আলোচিত হয়েছে পরিবেশ। পরিবেশকে পূজা করা হয়েছে সর্বশক্তিমান দেবতা রূপে। পরবর্তীতে আমরা জেনে নেব যজুর্বেদ সম্পর্কে। যজুর্বেদ সম্পর্কে আলোচনা করেছেন সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী আফরিন জামাল, শ্রেয়া দাস, তৃষিতা ধারা এবং মল্লিকা গাইন। উপস্থাপনা করছেন শ্রেয়া দাস। চিত্রে শ্রেয়া দাস, অনিন্দিতা মাইতি, সৌম্য কোলে, রিঙ্কা কাঁড়ার এবং দীপা দাস। নমস্কার, আমার নাম শ্রেয়া দাস। আমি নরসিংহ দত্ত কলেজের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী। আমার আজ আলোচ্য বিষয়টি হলো যজুর্বেদ সংহিতায় পরিবেশ সচেতনতা। ঋক ও সামন্ত ছাড়া অবশিষ্ট মন্ত্র যজুর নামে পরিচিত। এই যজুর্বেদেও দুটি ভাগ, যথা কৃষ্ণ যজুর্বেদ ও শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে মন্ত্র, দর্শ, পূর্ণমাস, ইষ্টির বিষয়ে ইত্যাদি প্রতিপাদিত হয়েছে। শুক্ল যজুর্বেদেও অগ্নি উপাসনা, অগ্নিহোত্র, হোম, সোমযজ্ঞ, রাজস্ব যজ্ঞ, অগ্নিচয়ন বিধি ইত্যাদি প্রতিপাদিত হয়েছে। এবার আমরা দেখে নেব যজুর্বেদে পরিবেশ সচেতনতার দিকটি কিভাবে ফুটে উঠেছে। মহাকাশে যে সমস্ত জ্যোতিষ্ক আছে তাদের মধ্যে নক্ষত্রের নিজস্ব আলো আছে এবং গ্রহের কোনো নিজস্ব আলো বা দীপ্তি থাকে না। যজুর্বেদে আমরা দেখতে পাই যে সূর্যের আলোতে চন্দ্রের দীপ্তি সৃষ্টি হচ্ছে, এর উদাহরণ আমরা পাই। অর্থাৎ সূর্যের নিজস্ব আলো আছে কিন্তু চন্দ্রের যে জ্যোতি তা প্রকৃতপক্ষে সূর্যের জ্যোতি, তার প্রমাণ আমরা পাই যজুর্বেদ সংহিতায়। সেই জন্য যজুর্বেদ সংহিতায় সূর্য ও চন্দ্রকে একত্রে স্তুতি করা হয়েছে এবং খুব সাধারণভাবে বিজ্ঞানের পরিভাষায় আমরা জানি যে সূর্যের উত্তাপে পৃথিবী সন্তপ্ত হয় এবং সন্তপ্ত হয়ে মেঘের উৎপত্তি হয় এবং সেই মেঘ বৃষ্টিরূপে পৃথিবীতে ফিরে আসে। এই বিজ্ঞানের সাধারণ তত্ত্ব আমরা যজুর্বেদে পাই। সেই জন্য যজুর্বেদে বলা হয়েছে যদা খলু অশ্বগাদিত্য নাং রশ্মিভি পর্যাবর্ততেয়ার্থ বর্ষতি। বলা হয় জলের অপর নাম জীবন। এই জল আমাদের শরীরের সমস্ত রোগ বিনাশ করে এবং স্বাস্থ্যবর্ধক হিসেবে কাজ করে। সেই জন্য যজুর্বেদ সংহিতায় জল দূষণকে নিষিদ্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে আমরা যজুর্বেদে দেখতে পাই মা অপ মৌষধে হিংসি। এই বাক্য থেকে আমরা অনুমান করতে পারি যে যজুর্বেদে জল সংরক্ষণের কথা বলা হয়েছে। বৈদিক যুগে নানান আয়ুর্বেদিক ঔষধের প্রমাণ আমরা পাই। সেই জন্য এখানে ঔষধি বৃক্ষের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং ঔষধি বৃক্ষকে মাতা রূপে স্তুতি করে বলা হয়েছে ঔষধি রীতি মাতারাস্তদ্য দেবী রূপা ব্রুবে। এই ঔষধি বৃক্ষ অর্শ, পাকোদর, প্রাকদোষ প্রভৃতি নানান ব্যাধি থেকে মানুষকে রোগ মুক্তি করে। অর্থাৎ ঔষধি বৃক্ষের গুরুত্ব আমরা দেখতে পাই। এই ঔষধি বৃক্ষ ছেদনকালে অনেক সময় ঔষধি বৃক্ষের বিনষ্ট হয়ে যায়। এই ঔষধি বৃক্ষ যাতে বিনষ্ট না হয় সেই বিষয়ে যত্নবান হওয়া উচিত। সেই জন্য যজুর্বেদে বলা হয়েছে যে
বৃক্ষ ছেদন কালেও বৃক্ষের মূল ছেদন যেন না হয়, এই ঔষধি বৃক্ষের জীবিত থাকার জন্য যজুর্বেদে সংহিতায় বলা হয়েছে মা বরিশাত খনিতা তস্মৈ চাহাং খনামিব। এর থেকে আমরা বুঝতে পারি বৈদিক যুগে ঔষধি বৃক্ষের গুরুত্ব অপরিসীম। ঔষধি বৃক্ষের প্রতিটি অঙ্গ যথা শাখা, পাতা, মূল ও কাণ্ড, এই ঔষধি বৃক্ষের প্রতিটি অঙ্গকে পৃথক পৃথকভাবে যজুর্বেদে স্তুতি করার কথা বলা হয়েছে। সেই সময় যজ্ঞীয় কার্য ও ভোজনের জন্য পশুবধের প্রচলন থাকলেও যজুর্বেদ সংহিতায় পশু রক্ষণের উল্লেখ পাওয়া যায়। তৎকালীন সমাজে পশু হত্যাকে পাপ বলে গণ্য করা হতো। এই পাপ থেকে মুক্তির জন্য যজুর্বেদে নানান বিধান বলা রয়েছে। পরিশেষে বলতে পারি যে জীবন ধারণের জন্য প্রাথমিক শর্ত হলো যে নিজেও বাঁচো এবং অপরকেও বাঁচার সুযোগ করে দাও। এর প্রকৃষ্ট উদাহরণ আমরা যজুর্বেদ সংহিতায় দেখতে পাই। যজুর্বেদে পঞ্চভূত নামক এক যজ্ঞের উল্লেখ রয়েছে। সেখানে মানবজাতির কল্যাণ সাধনে উদ্ভিদকুল ও প্রাণীকুলের মঙ্গল বিধানের জন্য অন্নের ব্যবস্থা করা হয়েছে। সমস্ত প্রাণীকুল, উদ্ভিদকুল ও মানবজাতির মঙ্গল সাধনের জন্য এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। এই পঞ্চভূত যজ্ঞের মাধ্যমে আমরা সমস্ত প্রাণীকুল, উদ্ভিদকুল ও মানবজাতির কল্যাণ সাধনের প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই এই যজুর্বেদ সংহিতায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রেয়াদিকে। দীর্ঘ ও বিস্তৃত, সাধারণত দেশ কিংবা সংস্কৃতির বীরত্ব গাথা এবং ঘটনাক্রমের বিস্তৃত বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা এক তন্ময় কাব্য, যার নাম মহাকাব্য। এটি ব্যক্তিনিষ্ঠ নয়, বরং বস্তুনিষ্ঠ। এটি লেখকের অন্তর অনুভূতির প্রকাশ নয়, বস্তু প্রধান ঘটনা প্রকাশ। গীতিকাব্যচিত বাঁশির রাগিনী নয়, যুদ্ধ সজ্জার তূর্জনীনাদ। এছাড়াও এটি মহাকায়, মহিমোজ্জ্বল, ব্যাপক হিমাদ্রি কান্তির মতো ধীর, গম্ভীর, প্রশান্ত, সমুন্নত ও মহত্ত্বব্যঞ্জক। এই কাব্যে কবির আত্মবাণী অপেক্ষা বিষয়বাণী ও বিষয় বিন্যাসী আমাদের অধিকতর দৃষ্টি আকর্ষণ করে। জেনে নেব এমনই এক অন্যতম মহাকাব্য রামায়ণে পরিবেশ চেতনা কিভাবে উঠে এসেছে। আলোচনা করেছেন 4th সেমিস্টার থেকে অভিষেক সাহা, ঋতু বেরা, কুন্তল ধারা এবং আমি শঙ্কর চক্রবর্তী। উপস্থাপনা করছে কুন্তল ধারা, চিত্রে অভিষেক সাহা, দীপা দাস এবং আমি শঙ্কর চক্রবর্তী। নমস্কার, শুভ অপরাহ্ন। আমি কুন্তল ধারা, নরসিংহ দত্ত কলেজের সংস্কৃত বিভাগের সাম্মানিক 4th সেমিস্টারের ছাত্র। আজ আমি রামায়ণের পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। বৈদিক সাহিত্যের পরই ভারতবর্ষে বৃহদায়তন মহাকাব্যের আবির্ভাব হয়। তার মধ্যে একটি প্রসিদ্ধ মহাকাব্য হল রামায়ণ। ভারতবর্ষের কবিগুরু বাল্মীকি রামায়ণ রচনা করেন। রামায়ণ ভারতবর্ষের সৃষ্টি ও সংস্কৃতির ধারক এবং বাহক। রামায়ণ প্রসঙ্গে মাইকেল মুসন দত্ত বলেছেন, নমি আমি কবিগুরু তব পদাম্বুজে, হে বাল্মীকি ভারতের শিরস চূড়ামণি। বলা বাহুল্য, রামায়ণ এমন একখানি গ্রন্থ যার মধ্যে সব না হলেও অনেক ভারতীয় চিন্তাধারার বীজ প্রচ্ছন্নভাবে সুপ্ত অবস্থায় আছে। রামায়ণ যেহেতু মহাকাব্য, পরিবেশ বিজ্ঞান নয়, তাই রামায়ণের মধ্যে যে পরিবেশের ভাবনা পাওয়া যাবে তা পরোক্ষভাবে। যা ছিল তা হলো মানুষের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক, যা হয়তো পরবর্তীকালে পরিবেশের ভাবনার মূল কাজ করেছে। রামায়ণের বালকাণ্ডে রামায়ণ রচনার বৃত্তান্তের মূল যে ঘটনাটি তা বিশেষভাবে তাৎপর্যবাহী। মহর্ষি বাল্মীকি একদিন আশ্রমের নিকট তমসা নদীতে অবগাহনের জন্য গিয়েছিলেন। নদীর তীরে অবস্থিত বনের বৃক্ষ শাখায় মধুর পূজন করে বিচরণ করছিল ক্রৌঞ্চ মিথুন। তখন এক ভয়ঙ্কর ব্যাধ তীর নিক্ষেপ করে ক্রৌঞ্চকে আহত করে। রক্তাপ্লুত শরীরে মাটিতে পড়ে ক্রৌঞ্চ প্রাণ হারায়। এভাবে ক্রৌঞ্চকে নিহত হতে দেখে এবং ক্রৌঞ্চের হৃদয় বিদারী ক্রন্দন শুনে মহর্ষি বাল্মীকি সেই ব্যাধকে দুষ্কর্মের জন্য অভিশাপ দেন। মা নিষাদ প্রতিষ্ঠাং তম গমহ শাশ্বতী সমাহা যৎ ক্রৌঞ্চ মিথুনাদেকামবধি কামমোহিতম। অর্থাৎ, ওহে ব্যাধ, যেহেতু ক্রৌঞ্চ যুগলের মধ্যে একটিকে হত্যা করেছিস, তাই
তাই তুই প্রতিষ্ঠা লাভ করতে পারবি না। ক্রৌঞ্চ একটি বিরল প্রজাতির প্রাণী, তাই তাকে হত্যা করলে বর্তমানকালেও অপরাধী হতো। বাল্মীকি তাকে শাপ দিয়েছিলেন, বর্তমানকালে হলেও তাকে বন্য পক্ষী রক্ষণ আইন অনুসারে দণ্ডভোগ করতে হতো। প্রাকৃতিক বিপর্যয় পরিবেশের ভারসাম্য নষ্ট করে না। এর মধ্যে অন্যতম হলো অনাবৃষ্টি। যদিও পরিবেশ ঘটিত কারণে যথেষ্ট বনভূমির অভাবে অনাবৃষ্টি হয়, কিন্তু রামায়ণের রোমপদের দোষে সর্বভূতের পক্ষে ভয়ঙ্কর এক ঘোরতর অনাবৃষ্টির আবির্ভাব হয়। বিভাণ্ডক পুত্র ঋষ্যসিংহের আগমনে এই অনাবৃষ্টি দূর হয়। তৎকালীন যুগে মানুষের আচরণের সঙ্গে প্রকৃতির পরিবেশের এক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বর্তমান কালেও দেখা যায় মানুষের লোভ, অন্যায় প্রভৃতি আচরণের জন্য অরণ্য প্রভৃতি প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটে এবং তার ফলে পরিবেশের ভারসাম্যের অভাব হয় এবং বৃষ্টিপাত কম হয়। অরণ্যকাণ্ডে রামচন্দ্র যখন ঋষি সুতীক্ষ্ণের আশ্রমে উপস্থিত হন, তখন সুতীক্ষ্ণ দণ্ডকারণ্যে অবস্থিত তাপসদের পূর্ণ আশ্রম দর্শনের জন্য রামচন্দ্রকে অনুরোধ করেন। আশ্রমের পথে আছে ফলমূলপূর্ণ কুসুম শোভিত কানন, প্রশান্ত হরিণকুল, শান্ত স্বভাবের বিহগের দল, প্রস্ফুটিত পদ্মে শোভিত এবং প্রসন্ন সলিল সরোবর, হংসমুখরিত জলাশয়, প্রস্রবণ ও ময়ূর রব মুখরিত অরণ্য। আশ্রমের গাছ ও পশু পাখির প্রাচুর্যে আশ্রমের পরিবেশ সৌন্দর্যপূর্ণ ছিল এবং এটি ছিল আদর্শ বাস্তুতন্ত্রের সমাহার। তাপসদের এই সমস্ত আশ্রম দেখে পুনরায় সুতীক্ষ্ণের আশ্রমে ফিরে আসেন, কিন্তু পূর্বে সুতীক্ষ্ণের যখন আশ্রমে রামচন্দ্রকে দীর্ঘকাল বসবাসের কথা বলেন, তিনি সম্মত হননি, কারণ তিনি যদি আশ্রমে বিচরণ করা হরিণদের অকারণে বধ করে ফেলেন। রামচন্দ্র অকারণে পশু বিনাশ চান না। সীতাদেবী রামচন্দ্রকে অপরাধী ছাড়া দণ্ডকারণ্যবাসী রাক্ষসদের বিনাশের বাসনা পরিত্যাগ করতে বলেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ নিয়মকে, অপরাধং বিনা হন্তুম লোকান বীর ন কাময়। সীতার এই উক্তি আমাদের বন্য পক্ষী রক্ষণ আইনকে স্মরণ করিয়ে দেয়। ছোটবেলায় রূপকথার গল্পে সুখ ও সারি এবং ব্যঙ্গমা ও ব্যঙ্গমী পাখির কথা শোনা যায়, কিন্তু রামায়ণে জটায়ুর মতো দীর্ঘকায় অতি বিশাল পাখির কথা শোনা যায় না। রামায়ণে অরণ্যকাণ্ডে আশ্রম ছেড়ে পঞ্চবটির পথে যাওয়ার সময় রামচন্দ্রের সঙ্গে এই জটায়ুর সাক্ষাৎ হয়। রাবণ যখন অন্যায়ভাবে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন এই পক্ষীরাজ জটায়ু রাবণকে প্রাণপণে বাধা দিতে চেষ্টা করেছিল, কিন্তু সে আহত হয় এবং আহত অবস্থায় রাম ও লক্ষ্মণকে সীতা হরণের সংবাদ দিয়ে প্রাণত্যাগ করে। জটায়ুর এই আত্মত্যাগ প্রকৃতিতে পক্ষী জগতের সঙ্গে মনুষ্য জগতের মেলবন্ধনকে সুদৃঢ় করে। জটায়ুর মতো পক্ষী যদি বর্তমানে থাকতো, তা অবশ্যই বন্য পক্ষী রক্ষণ আইন অনুসারে রক্ষণীয় হতো এবং জটায়ুকে মারার অপরাধে রাবণও দণ্ডনীয় হতো। রামায়ণের একটি কাণ্ডের নামই অরণ্যকাণ্ড। এই কাণ্ডে বর্ণিত অধিকাংশ ঘটনাই অরণ্যে সংঘটিত হয়েছে। কাণ্ড নাম থেকেই বোঝা যায় অরণ্যের প্রাধান্য ও গুরুত্ব। রামায়ণের কালে এই অরণ্য প্রাচুর্যে প্রকৃতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা করত। অরণ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দণ্ডকারণ্য, যাকে মহারণ্য হিসাবেও গণ্য করা হয়। এই অরণ্যগুলিতে বৃক্ষ বৈচিত্র্য ও প্রাচুর্য দেখা যেত, যার দ্বারা বোঝা যায় অরণ্যের বিনাশ তখন প্রায় ছিল না। অরণ্যগুলির নিকটে থাকতো কোনো নদী বা জলাশয়। এই সমস্ত নদীগুলির মধ্যে মন্দাকিনী, গোদাবরী, পম্পা প্রভৃতি নদী উল্লেখযোগ্য। নদী ও জলাশয়গুলির উপস্থিতির ফলে অরণ্যের জলীয় পরিবেশ অনুকূল ছিল, যার ফলে অরণ্যের সুতীক্ষ্ণ, অগস্ত্য, মাতঙ্গ প্রভৃতি মুনি ঋষিদের বসবাস স্থল ছিল। শুধু মুনি ঋষিদেরই নয়, কিন্নর, শবর, বিদ্যাধর প্রভৃতিদের অবস্থল ছিল এই অরণ্য। উদ্ভিদের মধ্যে অন্যতম হলো ঔষধি। রাম রাবণের যুদ্ধে লক্ষ্মণ যখন রাবণের নিক্ষিপ্ত শক্তিশালে আহত হয়, তখন লক্ষ্মণকে সুস্থ করে তোলার জন্য রামের ব্যাকুলতা দেখে প্রাজ্ঞ সুসেন হনুমানকে ঔষধি পর্বতে গিয়ে বিশল্যকরণী, সবর্ণকরণী, সঞ্জীবনী ও সন্ধানী এই 4 প্রকার ঔষধি আনতে বলেন। ঔষধি পর্বতে গিয়ে ঔষধি চিনতে না পেরে গুল্মযুক্ত সেই সিংহকে উঠিয়ে নিয়ে আসেন হনুমান। সুসেন সেই সিংহ থেকে ঔষধি নিয়ে লক্ষ্মণকে সুস্থ করে তোলেন। উদ্ভিদের শক্তিতেই লক্ষণ সুস্থ হয়ে ওঠে। সুতরাং উদ্ভিদ বিনাশ করা উচিত নয়। উদ্ভিদ মানুষকে মহা বিপদ থেকে রক্ষা করতে পারে। সব শেষে বলা যায়, রামায়ণ মূলত মহাকাব্য। স্মৃতিশাস্ত্রের মতো সামাজিক বিধান এখানে পাওয়া যায় না। ঘটনাচক্রে কোথাও ক্রৌঞ্চবধের ঘটনা, কোথাও সুতীক্ষ্ণের ঘটনা প্রভৃতি পরিবেশ রক্ষার সচেতনতার আভাস পাওয়া যায়। এই আভাসটুকুর মূল্য কম নয়। ধন্যবাদ।
রামায়ণে ক্রৌঞ্চ পাখি হত্যার কারণে ব্যাধি মহর্ষি কর্তৃক অভিশাপ, রামচন্দ্র ও জটায়ুর বন্ধুত্ব, সীতা উদ্ধারে হনুমান সহ অন্য প্রাণীদের সহযোগিতা কিংবা বিশল্যকরণী ঔষধি গাছের ব্যবহার দেখলে আমরা স্পষ্টই বুঝতে পারি মহর্ষি বাল্মীকি রামায়ণ মহাকাব্যে পরিবেশের ভারসাম্য সমভাবে প্রকাশ করেছেন। অসংখ্য ধন্যবাদ কুন্তলকে। আমাদের দুটি মহাকাব্য, এক রামায়ণ, দুই মহাভারত। এই সম্পর্কে মহাভারত কি বলছে একটু জেনে নিই। আমাদের কাছে মহাভারতে পরিবেশ চেতনা সম্পর্কে উপস্থাপনা করবে সেকেন্ড সেমিস্টারের সুরজিৎ ভট্টাচার্য এবং চিত্রে স্মৃতিকণা দাস। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুরজিৎ ভট্টাচার্য, নরসিং দত্ত কলেজের সংস্কৃত বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। আজকে আমার আলোচ্য বিষয় মহাভারতে প্রতিফলিত পরিবেশ সচেতনতা। ভারতবর্ষে একটি অন্যতম প্রাচীন মহাকাব্য হলো মহাভারত। মহর্ষি ব্যাসদেব রচিত এই মহাভারতটিতে মোট 18টি পর্ব আছে। এই বিশাল আকৃতি গ্রন্থটি নিয়ে প্রচলিত একটি কথা হলো, যাহা নেই ভারতে তাহা নাই ভারতে। অর্থাৎ এই মহাভারতে যা নেই তা ভারতবর্ষেও নেই। অর্থাৎ এই মহাভারতে সবকিছুই আছে। এই এত কিছুর মধ্যে আমরা নিশ্চয়ই পরিবেশ সচেতনতার কিছু দিকও খুঁজে পাবো। আসুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি মহাভারতে কিভাবে পরিবেশ সচেতনতার দিক ফুটে উঠেছে। মহাভারতে পার্থিব সম্পদের যথেচ্ছ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে বিশ্ব যুধিষ্ঠিরকে বলেছেন যে দুধ লাভের জন্য কখনোই এতটা আকাঙ্ক্ষী হওয়া উচিত নয় যাতে আমরা গরুটিকেও বধ করতে পারি। এছাড়াও এই মহাভারতের শান্তি পর্বে বিদুরের নানান উপদেশ আমরা জানতে পারি যে পার্থিব দ্রব্য ততক্ষণ ব্যবহার করার যোগ্য যতক্ষণ এই জগতে কোনো ক্ষতির সাধন না হয়। কিন্তু আমরা বর্তমানে দেখছি আমাদের যে সমস্ত পার্থিব সম্পদ আছে সেগুলো মানুষ অবলীলায় যথেচ্ছ ব্যবহার করে চলেছে, এবং যার ফলে ভবিষ্যতে এই পার্থিব সম্পদের অভাবের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সুতরাং মহাভারতের যুগ থেকেই এই পার্থিব সম্পদের ব্যবহারে পরিমিত করার কথা বারবার বলা হয়েছে। পুষ্পং পুষ্পং বিচিহ্নিত মূলচ্ছেদং নকারয়ে মালাকারো ইবারামে ন যথাঙ্গারো কারকো। অর্থাৎ মালাকার গাছ থেকে ফুল তুললেও কখনো গাছের মূলচ্ছেদন করে না, কিন্তু অঙ্গাকার অঙ্গার নির্মাণের সময় গাছের মূলচ্ছেদ করে তাকে দগ্ধ করে। তাই আমাদের মালাকারের মতো হওয়া উচিত, অঙ্গাকারের মতো নয়। উদ্ভিদের যে প্রাণ আছে এই সিদ্ধান্ত বাক্য আমরা মহাভারতে খুব স্পষ্টভাবেই দেখতে পাই। মহাভারতে শান্তি পর্বে ভৃগু ভরদ্বাজ সংবাদে আমরা উদ্ভিদের প্রাণের অস্তিত্ব বিষয়ে নানান প্রমাণ বাক্য পেয়ে থাকি। জীবং পশ্যামি বিজ্ঞানাম অচৈতন্যং ন বিদ্যতে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে প্রাণীকুলের পাশাপাশি উদ্ভিদেরও যে প্রাণ আছে এই বিষয়টি মানুষ মহাভারতের যুগ থেকেই বুঝতে সচেষ্ট হয়েছিল। পরবর্তীকালে জগদীশচন্দ্র বসু তার যন্ত্রের তার স্পিসোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের প্রাণের অস্তিত্ব পালন করেছিলেন। আমরা তার সেই তত্ত্ব যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা সেখানেও যেন এই মহাভারতের একটা প্রচ্ছন্ন প্রভাব লক্ষ্য করতে পারি। মহাভারতের অনুশাসন পর্বে যুধিষ্ঠির উদ্ভিদের প্রকারভেদ সম্পর্কে বলেছেন যে বৃক্ষ, গুল্ম, লতা, বল্লী, তক্সার এবং তৃণ এই 6 প্রকার উদ্ভিদ হয়ে থাকে, এবং তাদের রোপণ করলে মানুষের কীর্তি বা যশ লাভ হয়। তার কথা অনুসারে আমরা জানতে পারি যে বৃক্ষ কর্তাকে পিতার মতো হতে হয়, এবং বৃক্ষ হচ্ছে পুত্রের স্থানীয়। পিতা যেমন তার পুত্রকে খুব যত্নের সাথে প্রতিপালন করে, সেই রকম ভাবেই উদ্ভিদেরও পুত্রের মতো মনে করে প্রতিপালন করা উচিত। মহাভারত অনুসারে উদ্ভিচ্ছেদন করলে মানুষের ব্রহ্মহত্যা তুল্য পাপ হতে পারে। বৃক্ষ সংরক্ষণের জন্য এই রকম ভাবনা অত্যন্তই খুবই দুর্লভ। তৎকালীন যুগেও পশু হত্যা নিষিদ্ধ ছিল, এবং বৃহৎ আকারের পশু হত্যা পাপের থেকে রক্ষার জন্য বিবিধ যজ্ঞের বিধান দেওয়া হতো, এবং ক্ষুদ্রাকৃত পশু হত্যার ফলে যে লঘু পাপ হয় সেই লঘু পাপ থেকে মুক্তির জন্য বিভিন্ন ব্রত পালনের নির্দেশও এখানে দেওয়া হয়েছে।
পরিশেষে বলতে পারি, মহাভারতে একটা সর্বক্ষয়ী যুদ্ধ কুরুক্ষেত্রকে আশ্রয় করে সৃষ্টি হলেও এই মহাভারতে সর্বত্রই একটি অহিংসার বাণী প্রচারিত হয়েছে, পৃথিবী রক্ষার জন্য, যা একান্তভাবেই অপেক্ষিত। ধন্যবাদ। ধন্যবাদ সুরজিৎকে, সাথে তার সহযোগী স্মৃতিকণা দাস ও প্রীতি পাত্রকে। আমরা জানলাম মহাভারতের পরিবেশ চেতনা সম্পর্কে। এখন আমরা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত 700 শ্লোকের সনাতন ধর্মগ্রন্থ তথা ভগবানের মুখনিসৃত বাণীতে পরিবেশ কিভাবে উঠে এসেছে সে বিষয়ে জানব। হ্যাঁ, আমি গীতার কথাই বলছি। এখন আমরা জানব গীতার 3য় অধ্যায় কর্মযোগে পরিবেশ চেতনা কিভাবে উঠে এসেছে সে বিষয়ে। এই বিষয়ে আমাদের অবগত করবে 6th সেমিস্টার থেকে ঝুমকি দাস ও রিয়া রায়। উপস্থাপনায় ঝুমকি দাস, চিত্রে ঝুমকি দাস, রিয়া রায়, দীপা দাস এবং পূজা মুখার্জি। ঝুমকি দি, হ্যালো। আজকের আমরা খুবই দুঃখিত, পরিবেশ আমাদের সাথে ছিল না, মানে বৃষ্টিপাতের জন্য আমাদের অসুবিধা হচ্ছে, অনেকেরই নেট প্রবলেম হচ্ছে, সেই কারণে আমরা ক্ষমা প্রার্থী। আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই। যদি ঝুমকিদি ফিরে আসে আমরা আবার শুনে নেব গীতায় পরিবেশ সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ আখ্যানমূলক ধর্মগ্রন্থ হলো পুরাণ। পুরাণের সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত ব্রহ্মাণ্ডের ইতিহাস, রাজন্যবর্গ, ঋষি ও উপদেবতাগণের বংশ বৃত্তান্ত এবং সৃষ্টিতত্ত্ব, দর্শন ও ভূগোল তত্ত্ব আলোচিত হয়েছে। পুরাণে সাধারণত নির্দিষ্ট কোনো দেবতাকে প্রাধান্য দেওয়া হয় এবং তাতে ধর্মীয় ও দার্শনিক চিন্তার প্রাবল্য লক্ষিত হয়। এই গ্রন্থগুলি প্রধানত আখ্যায়িকার আকারে রচিত, যা একাধিক ব্যক্তির সাথে পরস্পর সম্পর্কযুক্ত। এখন 6th সেমিস্টার থেকে সৌম্য কোলে আমাদের জানাবে কিভাবে একাধিক পুরাণ সাহিত্যে বারবার পরিবেশ সচেতনতার প্রসঙ্গ উঠে এসেছে। চিত্রে আছে সৌম্য কোলে, রিঙ্কা কারার, পূজা দাস এবং দীপা দাস। নমস্কার, শুভ অপরাহ্ন। আমি সৌম্য কোলে, নরসিংহ দত্ত কলেজের সাম্মানিক সংস্কৃত বিভাগের 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। আমি প্রথমেই আমাদের কলেজের মাননীয়া অধ্যক্ষা মহাশয়াকে আমার শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই। এছাড়া আইকিউএসির কোঅর্ডিনেটর স্যার অধ্যাপক ডক্টর কুন্তল চট্টোপাধ্যায় মহাশয়কে প্রণাম জানাই এবং আমার সকল অধ্যাপক অধ্যাপিকাগণকে আমি প্রণাম জানাই ও সকল শ্রোতাগণকে জানাই শুভেচ্ছা। আজ আমি পুরাণ সাহিত্যে পরিবেশ সচেতনতা বিষয়ে আলোকপাত করব। যেহেতু আমি পুরাণ সাহিত্যে পরিবেশ সচেতনতা বিষয়ে আলোচনা করব, তাই পুরাণ কি এই বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। পুরাকাল থেকে লোক পরম্পরায় যা ব্যক্ত হয়ে আসছে তাকেই আমরা পুরাণ বলে থাকি। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে, পুরা পরম্পরাম ব্যক্তি পুরাণাম তু বৈস্মৃতম। তবে অনেকে ইতিহাস ও পুরাণকে এক বিষয় বলে মনে করেন। তা কিন্তু একেবারেই এক বিষয় নয়। কিংবদন্তি আছে যে অষ্টাদশ মহাপুরাণ ও অষ্টাদশ উপপুরাণের রচয়িতা মহামতি ব্যাসদেব। অষ্টাদশ মহাপুরাণে মহর্ষি ব্যাসদেব প্রকৃতিকে রক্ষার ব্যাপারে অনেকাংশে আমাদের উপদেশ প্রদান করেছেন। জলেই যেহেতু প্রাণের উৎপত্তি, তাই মহর্ষি ব্যাসদেব অগ্নিপুরাণের 64 নম্বর অধ্যায়ে জলের মাহাত্ম্য বর্ণনা করেছেন হরিরূপে এবং জলের জন্য কূপ, বাপি, তড়াগ প্রভৃতি জলাশয় প্রতিষ্ঠার কথা বলেছেন।
কূপব্যাপী তরাগানাং প্রতিষ্ঠাং বচসি তাং শৃণু জলরূপেণ হি হরি সোমবরুণ উত্তমঃ। এছাড়া জল দান করলে সর্ব ফল দান হয় এবং স্বর্গ প্রাপ্তি হয়। তেও দানাত সর্বদান ফলম প্রাপ্য দিবম ব্রজেত। অগ্নিপুরাণের ৬৭ নম্বর অধ্যায়ে জীর্ণ কূপ বাপি তরাগাদির সংস্কারের কথা বলা হয়েছে। কূপব্যাপী তরাগাদের জীর্ণোদ্ধারে মহাফলম। তবে অনুরূপভাবে মৎস্য পুরাণের ৫৮ নম্বর অধ্যায়ে ৫৪ নম্বর শ্লোকে কোন ঋতুতে জলাশয় প্রতিষ্ঠা করলে কি রকম ফল লাভ হয় তা আলোচনা করা আছে। শিব পুরাণে পানীয় জলের কূপ নির্মাণ মহানন্দদায়ক ও পানীয় জলদানকে সর্বশ্রেষ্ঠ দান রূপে ব্যাখ্যা করে বলেছেন, জলাশয় বিনির্মাণম মহানন্দকরম ভবেত। বেদ পুরাণ প্রভৃতিতে জলকে যেমন বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, ঠিক তেমনি আধুনাতন সময়ে দূষণ নিবারণ ও দূষণ নিয়ন্ত্রণ আইন অনুসারে কোনো কূপে, পুকুরে, নদীতে বা জলাশয়ে বর্জ্য পদার্থ ও ক্ষতিকারক পদার্থ নিক্ষেপ নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় উদ্ভিদের প্রয়োজনীয়তা খুব বেশি। শিব পুরাণে বৃক্ষরোপণকে একটি মাঙ্গলিক অনুষ্ঠান রূপে বর্ণনা করে বৃক্ষরোপণে উৎসাহ দান করা হয়েছে। এই পুরাণেরই ৫ম অধ্যায়ে একটি শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি বনে এক বৃক্ষরোপণ করেন সে তার সমস্ত অতীত ও ভবিষ্যৎ বংশধরগণকে মুক্ত করেন। এবং বৃক্ষকে পুত্রের সাথে তুলনা করে বলা হয়েছে যে বৃক্ষগণকে পুত্ররূপে পরিগণিত করার বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ বৃক্ষরোপণের দ্বারাই মানুষ মৃত্যুর পরেও অক্ষয় লোক লাভ করে। বৃক্ষরাজি ফুলের দ্বারা দেবতাদের, ফলের দ্বারা পিতৃদেবকে, ছায়ার দ্বারা অতিথিদের তুষ্ট করে। এছাড়া কিন্নর, সাপ, পাখি, গন্ধর্ব, অসুর প্রভৃতি সকলের আশ্রয়। তাই বৃক্ষ পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। মৎস্য পুরাণে বৃক্ষরোপণে বা বৃক্ষের প্রতিষ্ঠায় উৎসাহ দান করে বলা হয়েছে, যে ব্যক্তি একটিমাত্র বৃক্ষের প্রতিষ্ঠা করেন সে ৩ অযুত ইন্দ্রের স্থিতিকাল পর্যন্ত স্বর্গে বাস করেন। শুধু তাই নয়, এর দ্বারা তার সমস্ত পাপও দূরীভূত হয়। রোগ নিরাময়ে বৃক্ষের বা ভেষজের ভূমিকা অতুলনীয়। অগ্নিপুরাণের সিদ্ধৌষধানি ও সর্বরোগ হরণৌষধানি অধ্যায়ে খাদির, দারিম বা ডালিম, নিম, মুসুর, চনক, গোধূম প্রভৃতি বৃক্ষের উপকারিতার কথা বলা হয়েছে। বিষ্ণু পুরাণের অরণ্য রক্ষার বিষয়ে ভাবনা প্রকাশ করে ঋষি বলেছেন, অসিপত্য বনম জাতি বনচ্ছেদী বৃক্ষৈব য। অর্থাৎ যে ব্যক্তি বনচ্ছেদনকারী তিনি অসিপত্য বন নরকে যায়। অনুরূপভাবে অগ্নিপুরাণে বলা হয়েছে যে বনচ্ছেদন করলে বজ্রস্রস্তে পড়তে হয় এবং আম, বট প্রভৃতি বৃক্ষের শাখা, স্কন্দ মূলচ্ছেদন করলে যথাক্রমে ২০, ৪০ এবং ৮০ পণ দণ্ড দিতে হবে। দেখা যাচ্ছে বৃক্ষরোপণ ও বৃক্ষের রক্ষায় বা পরিবেশ সংরক্ষণের ব্যাপারে পুরাণ সাহিত্যে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। পৌরাণিক ভারতের বন সংরক্ষণের এই সুপ্ত ভাবনার প্রতিফলন ভারতীয় সংবিধানে দেখতে পাওয়া যায়। বনভূমি সংরক্ষণ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের দ্বারা বিশেষ বিশেষ উদ্ভিদের মূল, পাতা প্রভৃতির বিনাশ শাস্তিযোগ্য অপরাধ বলে বর্ণনা করা হয়েছে। উদ্ভিদের মতো প্রাণীর রক্ষার বিষয়ে পুরাণে সুস্পষ্ট ভাব পরিলক্ষিত হয়েছে। অগ্নিপুরাণে বলা হয়েছে, প্রাণী হত্যা করলে তাকে নরকে পতিত হতে হয়। নিষেধ সত্ত্বেও যদি কেউ হরিণ অজাদি ক্ষুদ্র পশুদের তাড়না বা কষ্ট দেন বা রক্তপাত ঘটান বা তাদের অঙ্গচ্ছেদন করেন তাহলে তাকে যথাক্রমে ২, ৪, ৬ পণ দণ্ড দিতে হবে এবং গরু, ঘোড়া, হাতি প্রভৃতির ক্ষেত্রে একই অপরাধে দণ্ড দ্বিগুণ হবে। কুর্ম পুরাণে বক, হাঁস, কলবিঙ্ক, শুক, করুর, জালপাদ, নীলকণ্ঠ, সেন প্রভৃতি বিভিন্ন রকম পাখির হত্যা ও ভক্ষণ সরাসরি নিষেধ করা হয়েছে। এই পুরাণে পাখির মতো বাঘ, সিংহ, বিড়াল, কুকুর,
শিয়াল, বাঁদর, গাধা প্রভৃতি পশুর বধ ও নিষিদ্ধ করার উপদেশ দেওয়া আছে। এছাড়া গ্রাম্য বা বন্য পশু পাখি, জলচর, স্থলচর প্রাণী সবেরই বধ ও ভক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। বায়ু পুরাণে পরিবেশের জৈব উপাদান স্বরূপ প্রাণীদের রক্ষার জন্য অহিংসার মন্ত্র উচ্চারিত হয়েছে। অহিংসা সর্বভূতানাং কর্মণ্যা মনসা গিরা। যদি কোনো ব্যক্তি অনিচ্ছায় পশুকে নিগ্রহ করেন তাহলে তাকে কৃচ্ছাতি কৃচ্ছ বা চান্দ্রায়ণ অনুষ্ঠান করার আদেশ দান করা হয়েছে। পৌরাণিক সময়ের মতো বর্তমান সময়েও পরিবেশের জৈবতা রক্ষার জন্য ভারতের আইন বিভাগ বন্য পক্ষী ও পশু রক্ষণ ও বন্য প্রাণী রক্ষণের বিষয়টি মান্যতা দান করেছে এবং আইন প্রণয়ন করে বন্য পশু ও প্রাণীর হত্যা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ বলে ব্যাখ্যা করা হয়েছে। পরিবেশ রক্ষায় গৃহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অগ্নি পুরাণের গৃহাদি বাস্তুকথন নামক 105 নম্বর অধ্যায়ে গৃহ নির্মাণের সুস্পষ্ট নির্দেশ দিয়ে মহর্ষি বলেছেন, পূর্ব দিকে ধনাগার বা ধনশালা বা শ্রীগৃহ, অগ্নিকোণে রন্ধনশালা বা মহানস, দক্ষিণ কোণে শয়ন গৃহ, নৈঋত কোণে অস্তাগার, পশ্চিম দিকে ভোজন গৃহ বা ভাঁড়ার ঘর, বায়ু কোণে শস্য গৃহ, উত্তর দিকে দ্রব্য সংগ্রহ ঘর এবং ঈশান কোণে দেবগৃহ। পূর্বায়াম শ্রীগৃহম উক্তম অগ্নেয়ম বৈমোহনাসম শয়নম দক্ষিণাস্যং তু নৈঋত্যম অয়ুধাশ্রয়ম ভোজনম পশ্চিমায়াম তু বায়ব্যাম ধান সংগ্রহম উত্তরে দ্রব্য সংস্থান ঐশ্বানম দেবতা গৃহম। গৃহ নির্মাণ প্রসঙ্গটি হয়তো পরিবেশের কথা ভেবেই বলা হয়েছে। এছাড়া অগ্নিপুরাণের 106 নম্বর অধ্যায়ে নগর পরিকল্পনার বিষয়েও বলা আছে। পৌরাণিক ভারতে জলের ব্যবস্থা, উদ্ভিদের সৃষ্টি এবং রক্ষা, পশু পাখিদের রক্ষা, গৃহ ও নগর পরিকল্পনা প্রভৃতি পরিবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভাবনা প্রকাশিত হয়েছে। সুতরাং পৌরাণিক ভারতের পরিবেশ সচেতনতা ছিল খুবই প্রশংসনীয়। ধন্যবাদ। ধন্যবাদ জানাই সৌম্যদাকে এত সুন্দর একটা উপস্থাপনা রাখার জন্য, সাথে তার সহযোগীদেরকেও। এখন এখানে উপস্থিত আছে ঝুমকিদি। আমরা আবার গীতায় কিভাবে পরিবেশ উঠে এসেছে সে বিষয়ে জেনে নেব ঝুমকিদির কাছ থেকে। চিত্রে আছে রিয়া রায়, ঝুমকি দাস, দীপা দাস এবং পূজা মুখার্জি। নমস্কার, আমি ঝুমকি দাস, নরসিংহ দত্ত কলেজের 6ষ্ঠ সেমিস্টারের ছাত্রী। আজকে আমার আলোচ্য বিষয় হলো পরিবেশ সচেতনতায় গীতার কর্মযোগ। ব্যাসদেব রচিত মহাভারতের ভীষ্ম পর্বে শ্রীমদ্ ভগবদ্ গীতা বা গীতার অবস্থান। 18টি অধ্যায় বিশিষ্ট এই সপ্তশতী গ্রন্থটি ভারতবাসীদের কাছে এক পবিত্র গ্রন্থ। ধর্মতত্ত্ব সমৃদ্ধ এই গ্রন্থে আমরা পরিবেশ সচেতনতার নানা তথ্য খুঁজে পাই। অনুসন্ধানের আতশকাজে খুঁজে পাওয়া এই সব তথ্যগুলি আমাদের সকলকে ভাবনার সাগরে নিমজ্জিত করে। যুদ্ধক্ষেত্রে পাণ্ডব অর্জুনকে নানা রকম ধর্মকথার উপদেশ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রজাপতি সৃষ্ট এই ব্রহ্মাণ্ডে জীব ও জড়জগতের চালিকা শক্তি হলেন তিনি। তারই কণ্ঠে পরিবেশের বিভিন্ন উপাদানের পারস্পরিক সম্পর্কের কথা ধ্বনিত হতে দেখা যায় গীতা 3য় অধ্যায় কর্মযোগে। পরিবেশের বিভিন্ন প্রাকৃতিক উপাদানের ভারসাম্যহীনতার কারণে আজ জীবজগৎ ধ্বংসের সম্মুখীন। কিন্তু আজ থেকে বহুকাল পূর্বেই গীতায় পরিবেশের উপাদানের ভারসাম্যহীনতার কুফল সম্পর্কে আমাদের সচেতন করে। গীতায় যজ্ঞের প্রশংসা করা হয়েছে। যজ্ঞের দ্বারা দেবতাদের সন্তুষ্টি বিধানে অভীষ্ট লাভের কথা বলা হয়েছে। সহযজ্ঞাঃ প্রজাঃ সৃष्ट्वा পুরবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধ্বমেষ বো অতিষ্ঠ কামধু।
পরমেশ্বর জড়জগৎ সৃষ্টি করে নানা প্রাকৃতিক শক্তির ভার বিভিন্ন দেবতাদের ওপর ন্যস্ত করেছেন। জীবের জীবন ধারণের জন্য আলো, জল, বাতাস, খাদ্য প্রভৃতির প্রয়োজন। প্রতিটি প্রাকৃতিক শক্তির সমৃদ্ধি এক একজন দেবতার সন্তুষ্টির ওপর নির্ভরশীল। প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন সূর্য, জল, বায়ু, মেঘ, বৃষ্টি প্রভৃতির দেবতাদের সন্তুষ্টির কথা বলা হয়েছে। সংস্কৃত যজ ধাতুর উত্তর ন প্রত্যয় করে যজ্ঞ শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ উৎসর্গ করা বা সন্তুষ্ট করা। কাদের উদ্দেশ্যে? দেবতাদের উদ্দেশ্যে। দেবতারা প্রীত বা খুশি হলে আমাদের মঙ্গল প্রদান করে থাকেন। এইভাবে পারস্পরিক প্রীতির কথা গীতাতে লক্ষ্য করা যায়। দেবান ভাবতানেন তে দেবা ভাবয়ন্ত বহ, পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম ব্যাপস্যত। গীতায় অক্সিজেনকে প্রাণবায়ু বা প্রাণবায়ু বলা হয়েছে। আবার মাটিতে ফসল ফলিয়ে উদরপূর্তির কথাও বলা হয়েছে। মাটির নিচে থাকা জল শরীরের পক্ষে অত্যন্ত উপযোগী। বৃষ্টির জল অন্ন উৎপাদনে ও ভোজন পূর্তির জন্য সহায়ক প্রভৃতি বলা হয়েছে। দেবতাদের সন্তুষ্টি বা খুশি করাই যদি যজ্ঞ হয়, তাহলে বায়ু দেবতাকে খুশি করার জন্য দরকার বায়ুকে কলুষিত না করে তার বিশুদ্ধতা বজায় রাখা। এটা একমাত্র বৃক্ষরোপণ বা বনসৃজনের দ্বারা সম্ভব। সুতরাং প্রকৃতির শক্তিসমূহকে যদি দেবদেবীর প্রতীক মনে করে তাদের প্রতি যত্নবান হওয়া যায়, তাহলে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বিশ্বকে রক্ষা করা যাবে। সুতরাং প্রকৃতি সেবার মাধ্যমে পরোক্ষভাবে ঈশ্বর সেবার কথাই গীতায় গীত হয়েছে। প্রকৃতির সঙ্গে দান প্রতিদানের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার কথা শোনা যায়। প্রাণবায়ু পরিবেশ থেকে গ্রহণ করলে তার প্রতিদানে বৃক্ষরোপণ বা বহমান নদীর জলকে নিজের প্রয়োজনে ব্যবহার করে তার শুদ্ধতা বজায় রাখার কথা গীতাতে দেখা যায়। প্রকৃতির সেবা না করলে কি ফল হবে তার ভবিষ্যৎবাণীও করেছেন শ্রীকৃষ্ণ। প্রকৃতি থেকে প্রাপ্ত সামগ্রী ভোগের পূর্বে প্রকৃতিকে প্রত্যর্পণের কথা ভাবতে হবে আমাদের সকলকে। শুধুমাত্র আত্মস্বার্থের কথা ভেবে প্রকৃতিলব্ধ দ্রব্য গ্রহণকারীকে পাপী বলা হয়েছে। অতএব সৃষ্টিচক্রের স্থায়িত্ব প্রকৃতি সেবা বা যজ্ঞর ওপর নির্ভরশীল, কারণ প্রকৃতি থেকে প্রাপ্ত অন্ন বা খাদ্য গ্রহণ করে জীব বেঁচে থাকেন। আবার এই অন্ন বৃষ্টি ও প্রকৃতির ওপর নির্ভরশীল। সুতরাং প্রকৃতি সেবার জন্য কর্ম করার কথা ধ্বনিত হয়েছে গীতায়। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞঃ কর্ম সমুদ্ভব। অনেকেই মনে করেন গীতা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের উক্তি মাত্র। তবে আমাদের সকলকে জানা উচিত শুধু ভগবান শ্রীকৃষ্ণের উক্তি নয়, শ্রীমদ্ ভগবত গীতা জীবনে চলার পথের সারথিও। গীতা নানা দিক থেকে সাহায্য করে জীবনে চলতে। গীতায় শুধু মানব জীবনই নয়, প্রকৃতি ও পরিবেশের সচেতনতাও পরিস্ফুট হয়েছে। সেই পরিবেশ সচেতনতা আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলেছে। ধন্যবাদ। গীতায় ভগবান আগেই পরিবেশের ভারসাম্যহীনতার কুফল সম্পর্কে আমাদের সচেতন করেছেন এবং এর সাথে সূর্য, জল, বায়ু, মেঘ, বৃষ্টি প্রভৃতি দেবতাদের সন্তুষ্টির কথাও বলা হয়েছে গীতায়। সুতরাং প্রকৃতি সেবার জন্য কর্ম করার কথা বলা হয়েছে গীতার এই ৩য় অধ্যায় কর্মযোগে। ধন্যবাদ ঝুমকিদিকে আমাদের কাছে এত সুন্দর একটা উপস্থাপনা রাখার জন্য। বৈদিক সনাতন ধর্মাবলম্বী অনুসারীদের অনুশাসনে ব্যবহৃত মুখ্য এক স্মৃতিগ্রন্থ হল মনুসংহিতা। বর্তমানে এই নামে প্রচলিত যে গ্রন্থটি পাওয়া যায় তা মোট 12টি প্রকরণে বিভক্ত এবং 2683টি পংক্তি বা শ্লোকের বেশ বড়সড় একটা সংকলন। মানুষকে অনুশাসিত করার সূত্র বা নীতি এর মুখ্য আলোচ্য বিষয় হলেও সৃষ্টির আদি থেকে বর্তমান সমগ্র বিষয়ই মনু ঋষি তার স্মৃতি বা সংহিতায় আলোচনা করেছেন। এখন জেনে নেব ভগবান মনু মানব অনুশাসনে তার মনু সংহিতায় পরিবেশ চেতনা সম্পর্কে কি বলেছেন। আহ্বান করব 6th সেমিস্টার থেকে পূজা মুখার্জিকে। চিত্রে আছে পূজা মুখার্জি এবং অনুশ্রী মুখার্জি। নমস্কার, আমি পূজা মুখার্জি নরসিংহ দত্ত মহাবিদ্যালয়ের
সংস্কৃত বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী। আজ আমার আলোচ্য বিষয় হলো মনুস্মৃতিতে প্রতিফলিত পরিবেশ সচেতনতা। সনাতন হিন্দু ধর্মের নিগূঢ় রহস্য বা মূল তত্ত্ব নিহিত আছে মানব ধর্মশাস্ত্র বা মনুসংহিতায়। যদিও এই বেদই ধর্মের মূল গ্রন্থ বলে সর্বজন স্বীকৃত, তথাপি কেবল বেদের সাহায্যেই হিন্দু ধর্মের স্বরূপ যথার্থরূপে অবগত হওয়া যায় না। কারণ হিন্দু জাতির মধ্যে যে সকল আচার ধর্মানুষ্ঠান লক্ষিত হয় সেই বিষয়ে প্রচলিত বৈদিক গ্রন্থাদি এক প্রকার নীরব। এই সকল আচার ধর্মানুষ্ঠানের বিধি বা তত্ত্ব সম্পর্কে আমরা ধর্মশাস্ত্র, পুরাণ প্রভৃতির আশ্রয় নিই। দান, ব্রত, পূর্তরূপ ধর্মের স্বরূপ পুরাণ ও দশবিধ সংস্কারযুক্ত হওয়ার উল্লেখ আছে। সেই সদাচার জ্ঞাপক শাস্ত্রকেই ধর্মশাস্ত্র বলা হয়। বর্তমানে মনুসংহিতা বা মানব ধর্মশাস্ত্র যে ধর্মগ্রন্থটি পাওয়া যায় সেটির প্রণেতা সাক্ষাৎ মনু কিনা সে বিষয়ে দ্বিমত আছে। তবে প্রচলিত মানব ধর্মশাস্ত্র বা মনুসংহিতা যে মনুপ্রণীত নয় তা এই গ্রন্থেই উল্লিখিত আছে। বিভিন্ন যুক্তি ও মতামত থেকে পাশ্চাত্য মনীষীরা বহুবার এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে মনুসংহিতা খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতকের মধ্যে সংকলিত হয়েছে। সংস্কৃত ধর্মশাস্ত্র হিসাবে মনুস্মৃতি একটি মহাগ্রন্থ। এই গ্রন্থে মহর্ষি মনু মানুষের ধর্ম, কর্তব্য প্রভৃতি বিষয়ে আলোচনা করেছেন। মনুসংহিতায় বলা হয়েছে মানুষ ঈশ্বরের সৃষ্ট। লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে মানুষ অন্যতম। বিশ্ব পরিবেশে মানুষ, জীব ও বস্তুর সমান অধিকার, সবই বিশ্ব পরিবেশের অঙ্গ। মনুসংহিতার প্রথম অধ্যায়ে সৃষ্টিতত্ত্বে জানা গেছে সৃষ্টির আদিতে জগৎ অন্ধকারাচ্ছন্ন ছিল। ভগবান তিনি তার নিজের শরীর থেকে প্রজার সৃষ্টি করেন। তিনি সৃষ্টির আদিতে জলের সৃষ্টি করেন। জহৎসাবতীন্দ্রিয় গ্রাহ্য সূক্ষ্ম বক্ত সনাতন সর্বভূতময় চিন্তঃ স এব স্বয়মুদ্ভবৌ। ব্রহ্মাই সকল জীবের স্রষ্টা, সর্বভূতানি নির্মমে। তার থেকেই পঞ্চ মহাভূতের সৃষ্টি। তদা বিশ্বন্তি ভূতানি মহান্তি সহ কর্মভিহি। জীবের সৃষ্টির সাথে মনু পরিবেশের বিভিন্ন অঙ্গও সৃষ্টি করেছেন। এটি মনুর পরিবেশ ভাবনার পরিচায়ক। মহর্ষির দ্বারাই বিশ্ব প্রপঞ্চ সৃষ্ট। উদ্ভিদের যে প্রাণ ও সুখ দুঃখ আছে একথা মনু স্পষ্টভাবেই উল্লেখ করেছেন। অন্তঃসংজ্ঞা ভবন্তেতে সুখ দুঃখ সমন্বিতাহা। এই উক্তি থেকে জানা গেছে উদ্ভিদের অযথা বিনাশ করা অনুচিত। যে উদ্ভিদের ফুল হয় না কিন্তু ফল হয় তাকে বনস্পতি বলে, আর যে উদ্ভিদের ফুল ও ফল উভয়ই হয় তাকে বৃক্ষ বলে। পরিবেশ রক্ষায় উদ্ভিদের প্রয়োজনীয়তা বিশেষ গুরুত্বপূর্ণ। মনু মানুষের উদ্দেশ্যে বলেছেন রাত্রৌ চ বৃক্ষ মূলানি দূরতঃ পরিবর্জয়েৎ, অর্থাৎ রাত্রে গাছের তলায় থাকা অনুচিত। এই প্রসঙ্গে আচার্য জগদীশচন্দ্র বসু তার উদ্ভিদের জন্ম মৃত্যু প্রবন্ধে উল্লেখ করেছিলেন, আমরা যখন শ্বাস বর্জন করি অর্থাৎ নিঃশ্বাসের সাথে বিষাক্ত অঙ্গার জাতীয় গ্যাস নির্গত করি যা কার্বন ডাই অক্সাইড নামে পরিচিত। গাছ দিনের বেলায় এই ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেন তৈরি করে, কিন্তু রাতের বেলা শ্বসন প্রক্রিয়ার সময় গাছ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বর্জন করে, যা আমাদের পক্ষে ক্ষতিকর। তাই রাতের বেলা গাছের তলায় না যাওয়াই শ্রেয়। গাছের প্রয়োজনীয়তার সাথে গাছ বিনষ্ট করার বিপক্ষেও মনু মত প্রকাশ করেছেন। মনুসংহিতায় উল্লেখ আছে যে গাছ ফুল ফল দান করে তাদের ছেদন করা অন্যায়। ফল দানান্ত বৃক্ষানাং ছেদনে জপ্পরিক শতম গুল্ম বল্লী লতানাঞ্চ পুষ্পিতানাঞ্চ বিরুধাম। এই প্রায়শ্চিত্ত বিধান করে মনু পরিবেশ রক্ষায় ব্রতী হয়েছেন, যা পরবর্তীকালে বন্যপ্রাণী রক্ষণ আইনে প্রচেষ্টা দেখা যায়। এই সকল বিষয় থেকে মনে হয় মনু গাছের উপকারিতাই নয়, পরিবেশে মানুষের বেঁচে থাকার জন্য উদ্ভিদের গুরুত্ব উপলব্ধি করেছেন। সকল প্রাণী পরমেশ্বরের সৃষ্টি, তাই কোনো প্রাণী হত্যা করা উচিত নয়। মনু বলেছেন বিপদকাল ছাড়া কোনো প্রাণীকে আহত করা অনুচিত। অদ্রোহে নৈব ভূতা নামল্প দ্রোহেন বা পুনঃ
যা বৃত্তিস্তাং সমাস্থায় বিপ্র জীবেদনাপদী। মনু স্বল্পপীড়ায় বিশ্বাসী। কৃষিকাজে পশু ব্যবহারের বিধি থাকলেও মনু সংহিতায় পশু বিনাশের বিধি তিনি দেননি। কেউ যদি জ্ঞানত তাদের হত্যা করে তাহলে তাদের শূদ্র হত্যার সমান প্রায়শ্চিত্ত করতে হবে। মনু যে সকল প্রাণী হত্যার নিষেধ করেছেন তার মধ্যে অনেক প্রাণী বিরল প্রজাতির। বর্তমান কালেও এই প্রাণী হত্যা নিষিদ্ধ, কারণ সমস্ত জীবই বিশ্ব পরিবেশের অঙ্গ। মানুষের বর্জ্য পদার্থের দ্বারা বিশেষভাবে জল দূষিত হয়। আধুনিক কালের মতো পানীয় জলের ব্যবস্থা তখন ছিল না। মানুষ তখন পুকুর, নদী, কূপের জল ব্যবহার করত। এই জল যাতে দূষিত না হয় সেই বিষয়ে মনু সচেতন করেছিলেন। নাপসু মূত্রং পুরীষং বা স্টিবনং বা সমুৎসৃজেত অমেধ্য লিপ্ত মন্যথা লোহিতং বা বিষানি বা। মনু বলেছেন, জল দূষণ রোধের জন্য যেখানে সেখানে বিষ্ঠা মূত্রত্যাগ উচিত নয়। এতে বুদ্ধির বিনাশ হয় এবং এই বুদ্ধি বিনাশের অর্থ হলো ধ্বংস। কূপ, তড়াগ প্রভৃতির জল যে বিনষ্ট করে বা রোধ করে, মনু তার জন্য উপযুক্ত শাস্তি বিধান করেছেন। শুধু তাই নয়, যে ব্যক্তি জনসাধারণের ব্যবহৃত জলে সেতু বন্ধ দ্বারা জলপথ রোধ করে, মনু তার জন্য কঠোর শাস্তি আরোপ করেছেন। তরাগ ভেদকং হন্যাদপসু শুদ্ধ বধেন বা। বর্তমানেও জল বিনষ্ট বা দূষণ রোধের জন্য আইন আছে। সেই আইন হলো জল দূষণ নিবারক ও দূষণ নিয়ন্ত্রণ আইন। প্রাচীন ভারতে জল দূষণ রোধের জন্য মনু যে জল দূষণ নিবারণ বিষয়ক প্রাথমিক ভাবনা জ্ঞাপন করেন তার থেকেই বর্তমানে এই আইন প্রচলন হয়েছে। মনুর এই সকল উক্তির মধ্য দিয়ে বোঝা যায় যে পরমেশ্বরের সৃষ্টিতে প্রত্যেক বস্তুরই প্রয়োজনীয়তা আছে। সমস্ত কিছু নিয়েই পরিবেশ। এই পরিবেশ রক্ষা বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হিসাবে মানুষের প্রধান কর্তব্য। এই কর্তব্য পরিহার করলে পরবর্তীকালে মানুষই বিনষ্ট হবে। সুতরাং মনু মানুষের বেঁচে থাকার জন্য পরিবেশ রক্ষায় সচেতন করেছিলেন। আধুনিক পরিবেশবিদদের মতো না হলেও তিনি তার মতো করে পরিবেশ রক্ষার বিষয়ে সকলকে সচেতন করেছিলেন। সেই মানুষই আন্তরিকভাবে জগতের স্থাবর অস্থাবর সকলেরই যাতে মঙ্গল হয় তার জন্য প্রার্থনা করেছিলেন। দৌ শান্তিহি অন্তরিক্ষং শান্তিহি পৃথিবী শান্তিহি আপহ শান্তিহি ওষধয় শান্তিহি বনস্পতয় শান্তিহি সর্বং শান্তিহি শান্তিরেব শান্তিহি সা মা শান্তিরেধি। নমস্কার। পরিবেশ পরমেশ্বরের সৃষ্টি, একথা ভগবান মনুও স্বীকার করেছেন তার মনু সংহিতায়। তার মনু সংহিতায় তিনি উদ্ভিদের প্রাণ, তাদের প্রয়োজনীয়তা, প্রাণী রক্ষা, বর্জ্য পদার্থের দ্বারা পরিবেশ দূষণ, জলদূষণ প্রভৃতির কারণ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ পূজাদিকে, সাথে তার সহযোগী অনুশ্রীদিকেও। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। এখন আমরা জেনে নেব মহাকবি কালিদাস তার বিভিন্ন কাব্যে কিভাবে পরিবেশকে তুলে ধরেছেন। আমরা সকলেই জানি কালিদাস প্রকৃতি প্রেমিক। উপমা কালিদাসস্য। কালিদাসের সাহিত্য চর্চায় বারবার উপমায় উঠে এসেছে পরিবেশ। সুতরাং কালিদাসের কাব্যে পরিবেশ চেতনা ব্যাপারটা বেশ আকর্ষণীয়। এই বিষয়ে আলোকপাত করবেন 4th সেমিস্টারের ছাত্রী রিনি দে, চিত্রে মধুমিতা মান্না, রিমা জাসু ও রিঙ্কা কাঁড়ার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি নরসিংহ দত্ত কলেজের সংস্কৃত বিভাগের 4th সেমিস্টারের ছাত্রী রিনি দে। আমি আজ কালিদাসের রচনায় পরিবেশ সচেতনতা সম্পর্কে কিছু উপস্থাপনা করব। কালিদাসকে যে কেন প্রকৃতির কবি বলা হয় তা তার যে কোনো কাব্য বা নাটক পড়লেই অনুধাবন করা যায়। ঋতুসংহার, কুমার সম্ভব, রঘুবংশ, মেঘদূত ও বিজ্ঞান শকুন্তল, মালবিকাগ্নিমিত্র, বিক্রম উর্বশীও সর্বত্রই তার প্রকৃতি প্রেমের, প্রকৃতির সঙ্গে মানব জীবনের আত্যন্তিক ঘনিষ্ঠতার অনুভূতির পরিচয় মেলে।
ঋতুসংহার কবি কালিদাসের প্রথম কাব্যিক রচনা বলে মনে করা হয়। ঋতুসংহারে প্রকৃতির 6টি ঋতুর পরিচয় পাওয়া যায়। গ্রীষ্ম, বর্ষা প্রভৃতি 6টি ঋতুর সমাগম এবং তাদের প্রভাবে মানুষের মনের অবস্থার চিত্র ঋতুসংহারে পাওয়া যায়। এখানে পরিবেশে ঋতু এবং মানুষের জীবনের সঙ্গে নিবিড় সম্পর্ক দেখানো হয়েছে। ঋতুগুলির যে চিত্র মহাকবি তুলে ধরেছেন তা থেকে পরিবেশের ঋতুচক্র, আবহাওয়া সম্পর্কে মহাকবির জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এখানে মহাকবি পরিবেশ দূষণ সম্পর্কে কিছুই বলেননি। এখানে 6টি ঋতুর বর্ণনা মাধ্যমে বোঝা যায় যে 6টি ঋতু যথাকালে প্রকৃতিতে উপস্থিত হতো, কোনো হেরফের হতো না। বর্তমানে অরণ্যের বিনাশ, পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন প্রভৃতির কারণে পরিবেশের ভারসাম্যের অভাব ঘটে, ফলে এখন আর ঋতু বৈচিত্র্য অনুভব করা যায় না। কুমার সম্ভব মহাকাব্য হলেও এর মধ্যে পরিবেশ ভাবনার পরিচয় মেলে। কুমার সম্ভব মহাকাব্যের প্রথম স্বর্গে মহাকবি গিরিরাজ হিমালয়ের অপূর্ব সৌন্দর্য তুলে ধরেছেন। দেবাদিদেব মহেশ্বরকে পতি হিসেবে লাভ করার জন্য পার্বতী হিমালয় পাদদেশে তপস্যার সময় গাছেদের লালন পালন পার্বতীর তপস্যার অঙ্গরূপে পরিগণিত হতো। এখানে আধুনিক পরিবেশ বিজ্ঞানে প্রকৃতির পরিবেশের সঙ্গে জীবনের সম্পর্ক বিষয়ে ভাবনা প্রতিফলিত হয়েছে। এই পরিবেশ দু রকমের উপাদান, এক আলো, বাতাস, তাপমাত্রা প্রকৃতি বাঁচার জন্য প্রয়োজনীয় বস্তু, আর 2 প্রকৃতির এই সমস্ত বস্তু নিয়ে যারা বেঁচে থাকে, যেমন মানুষ, উদ্ভিদ প্রভৃতি। কুমার সম্ভবে এই উভয় প্রকার উপাদান সম্বন্ধে চিন্তা ভাবনা প্রতিফলিত হয়েছে। রঘুবংশই মহাকবি কালিদাসের রচিত সবচেয়ে বড় কাব্য বলে মনে করা হয়। দিলীপ, রঘু প্রভৃতি সূর্যবংশীয় রাজাদের চরিত্রের বর্ণনা এই কাব্যের প্রধান বিষয়। এই কাব্যে মহাকবি পরিবেশ ভাবনার পরিচয় মেলে। তথাপ্যনন্য পূর্বেব তস্মিন নাসিদ বসুন্ধরা, অর্থাৎ রঘুর রাজত্বকালে বসুন্ধরার পরিবেশ অধিকতর অনুকূল ছিল। এই কাব্যে মহাকবি মহারাজ দিলীপ পৃথিবীতে জলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। আমাদের জীবন ধারণের জন্য যেমন জল প্রয়োজন, তেমনি প্রত্যেক জীবের প্রাণ ধারণের জন্যই জল প্রয়োজন। কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দেখা দিচ্ছে, তাতে পরিবেশের জলের ভান্ডারও কমে আসছে। মেঘদূত কালিদাসের এক অপূর্ব সৃষ্টি। এই গীতিকাব্যে বিরহী যক্ষ মেঘকে দূত করে তার প্রিয়ার কাছে পাঠিয়েছে। এখানে মহাকবি মেঘ বা বর্ষার সঙ্গে মানুষের মনের যে বিরহী ভাব তার সংযোগ তুলে ধরেছেন। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘ মাশ্লিষ্ট সানং বপ্রকীরা পরিণত গজ প্রেক্ষণীয়ং দদর্শ, অর্থাৎ আষাঢ়ের প্রথম দিনে যক্ষ পাহাড়ের কোলে এক কন্যা মেঘ দেখল। সেই মেঘ যেন হাতির মতো বপ্রকীরায় রত ছিল। যক্ষ তখন বিরহ কাতর হয়ে মেঘকে দূত রূপে পাঠাতে চাইল, কিন্তু সেই মেঘ যে ধূম, জ্যোতি, জল ও বায়ুর সমষ্টি, জড় পদার্থ, একথা তার জানাই রইল না। এখানে মহাকবি যক্ষের বর্ষার মেঘকে দূত রূপে নিয়োজিত করার পিছনে পরিবেশের অবদান অবশ্যই আছে, কারণ মেঘ এক জায়গা থেকে বহু দূরে উঠে যায়। আর মেঘদূতে মহাকবি যে মেঘের সৃষ্টির কথা বলেছেন তা বিজ্ঞানসম্মত। পরিবেশের আবহাওয়া বিষয়ে জ্ঞান এখানে মহাকবির রচনাকে পুষ্ট করেছে। বিক্রম উর্বশীয় নাটকের ঘটনাবলী অনুসরণ করলে দেখা যায় যে এখানেও বিভিন্ন বর্ণনায় পরিবেশের বিভিন্ন ঘটনার স্থান পেয়েছে। অয়ং চ গগনাথ কোপি তপ্ত চাম করাঙ্গদহ অবরোহিত শৈলাগ্রং তরিতা নয়িব তয়াদহ। প্রথম অঙ্গে সুত পর্বতে চিত্ররথের অবতরণ দেখে চিত্ররথকে মেঘের সঙ্গে এবং তার হাতের অলঙ্কারকে সৌদামিনীর সঙ্গে তুলনা করা হয়েছে এই শ্লোকে। এখানেও পরিবেশের সঙ্গে মানুষের যে নিবিড় সম্পর্ক, পরিবেশের উপাদানগুলি যে মানুষের জীবনযাত্রায় অঙ্গরূপে পরিগণিত হয়েছে তা তুলে ধরা হয়েছে। মালবিকাগ্নি মিত্র নাটকে প্রকৃতির সঙ্গে জীবন সম্পর্ক এবং জীবের উপর পরিবেশের প্রভাব সুস্পষ্টভাবে চিত্রিত হয়েছে।
মালবিকাগ্নিমিত্র এর দ্বিতীয় অঙ্ক বৈতালিকের উক্তিতে জীবের উপর প্রকৃতির মধ্যাহ্নকালের প্রভাব সুস্পষ্ট হয়েছে। নাটকে একেবারে শেষে রাজা পরিবেশ রক্ষায় সচেতন এক ব্যক্তি হিসাবে প্রার্থনা করেছেন যে তিনি যতদিন পৃথিবী রক্ষায় নিযুক্ত থাকবেন ততদিন অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতির উৎপাতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না হয়। এর মাধ্যমে মহাকবি প্রতিটি মানুষকেই পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার কথা বলেছেন। অভিজ্ঞান শকুন্তল মহাকবি কালিদাসের শ্রেষ্ঠ রচনা। এই নাটকেও মহাকবি কালিদাসের পরিবেশ চেতনার পরিচয় পাওয়া যায়। নাটকের শুরুতেই বৈখানস মৃগয়া বিহারী দুষ্যন্ত পশু হত্যা করতে বারণ করেছেন। নখলু নখলু বানঃ সন্নিপাত্য অয়মস্মিন মৃদুনি মৃগ শরীরে তুলোর আশা বিবাগ্নেহে। যেন বৈখানস বলেছেন, যেন এই নরম হরিণের দেহে আপনার বান তুলোয় আগুন লাগার মতো লাগবে। উদ্ভিদ যেমন পরিবেশের অঙ্গ, তেমনি পশু পাখি পরিবেশের অঙ্গ। নির্বিচারে পশু পাখি হত্যা করা উচিত না। এখানে মহাকবি দেখিয়েছেন কিভাবে তপবনের উদ্ভিদ, পশু পাখি শকুন্তলার জীবনের অঙ্গ হয়ে উঠেছে। মানুষের সঙ্গে প্রকৃতির আত্যন্তিক ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। মহাকবি কালিদাস তার রচনাতে কিভাবে মানুষের সঙ্গে পরিবেশের নিবিড় সম্পর্ক, পরিবেশ সম্পর্কে মানুষ কতটা সচেতন তা তুলে ধরেছেন। এইভাবে আমাদের প্রত্যেকেরই উচিত পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া। ধন্যবাদ। ধন্যবাদ রিনিকে, সাথে তার সহযোগী মধুমিতা মান্না, রিমা জাসু এবং সুস্মিতা ওরাংকে। কালিদাসের ঋতু সংহারাম, কুমার সম্ভবম, রঘুবংশম, মেঘদূতম, বিক্রম উর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম সহ সকল কাব্যেই পরিবেশ এক জীবন্ত চরিত্র রূপে পরিগণিত। পরিবেশকে তিনি তার স্বমহিমায় কাব্যে স্থান দিয়েছেন, সুন্দর রূপে বর্ণনা করেছেন। পরিবেশ সচেতনতাতেও তার লেখনীর অবদান অনস্বীকার্য। আমাদের সকলের উচিত তার ভাবনায় ভাবিত হয়ে বাস্তবে তার রূপদান করা। বৃক্ষরোপণ তথা বনসৃজনের মাধ্যমে প্রকৃতি সবুজ করে তোলা, দূষিত বর্জ্য পদার্থের মাত্রা কমানো, বায়ু দূষণ, জলদূষণ, শব্দ দূষণ না করা। আজ আমরা অতিমারির সম্মুখীন, পরিবেশে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। আমরা যদি বৃক্ষরোপণ করতাম, পরিবেশ সম্পর্কে সচেতন থেকে আমাদের বাসযোগ্য পরিবেশকে দূষিত না করতাম, তাহলে হয়তো আমাদের আজ এই দিন দেখতে হতো না। এই সম্পর্কে যাই বলি না কেন, তা সত্যিই বড় কম। শুধু আজ আমাদের অনুষ্ঠান শেষে আসুন না আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের বৃক্ষরোপণ করে আমরা আমাদের পরিবেশকে দূষণের মাত্রা কমিয়ে পৃথিবীকে আবার সকলে মিলে সবুজ করে তুলব। এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন আমাদের সংস্কৃত বিভাগের ৪র্থ সেমিস্টারের ছাত্র শঙ্কর চক্রবর্তী। এখন আমরা শুনে নেব তার লেখনী এবং কণ্ঠে ফুটে ওঠা সামাজিক অবক্ষয়মূলক এক কবিতা, সবুজ জালুক আলোকবর্তিকা। শঙ্কর, মিউটটা অন কর। ক্ষমা করবেন। একটা, দুটো, কয়েকশো, কয়েক হাজার মানুষকে মারতে কত সময় লাগে? ঠিক কতটা সময় লাগে ধ্বংস করতে? না, লাগেনি। সময় বেশি লাগেনি, শক্তিও না। কয়েকটা কুঠারের আঘাত নিশ্চিন্ত করার জন্য যথেষ্ট।
মায়ের তৈরি নীড়ে শান্ত হয়ে ঘুমিয়েছিল সেদিন। ঝড় নয়, হঠাৎ করেই অতর্কিতে ভেঙে পড়লো নীড়। সেদিন বাঁচার চেষ্টা করেছিল আপ্রাণ, বাবাকে অভিশাপ দিয়েছিল কাঁদতে কাঁদতে। আর সেই অভিশাপ নেমে আসে মহামারী রূপে। একটা একটা করে কুঠারের আঘাত এসেছিল নেমে, এসেছিল প্রকৃতি আর বলেছিল, ওরে মূর্খের দল, ধ্বংস কাকে করিস? দেখেছিস কি ভেবে কখনো? শুনিনি আমরা, ভোগ করেছিলাম তার শরীর, তার রক্ত মাংস ঝাল। আজ সব শূন্য, মুছে গেছে সবুজ, আধার আসছে নেমে। শুধু কি সবুজ ধ্বংস করেছি, আর কিছু না? কত প্রাণ গেছে, আজও যাচ্ছে, আবারও যাবে। সবুজ মানেই তো প্রাণ। বাঁচবে ভাবো সবুজ ছাড়া? না, সমগ্র আকাশ কালো হবে, আসবে ধেয়ে অন্ধকার। হয়তো এখনো আছে সময়, সবুজ চালু আলোকবর্তিকা। শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান, কিন্তু শেষ করার আগে IQAC এর কোঅর্ডিনেটর মাননীয় অধ্যাপক ডক্টর কুন্তল চট্টোপাধ্যায় মহাশয়কে আমাদের এই পরিবেশ সচেতনতার ক্ষুদ্র প্রয়াস সম্পর্কে ওনার মূল্যবান মতামত রাখার জন্য অনুরোধ করব। স্যার প্লিজ। ধন্যবাদ সংস্কৃত বিভাগের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা আজকে এই চমৎকার অনুষ্ঠানের জন্য। প্রাচীন সংস্কৃত সাহিত্যের বিভিন্ন ক্ষেত্র থেকে ছাত্রছাত্রীরা খুবই সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বহুদিন আগে থেকেই যখন আমাদের পরিবেশ কলুষিত হয়নি, তখন থেকেই কিন্তু পরিবেশ কলুষিত হতে পারে এই আশঙ্কা কোথাও ছিল কবি লেখকদের মনে, পুরাণের বিভিন্ন পরিসরে। সেই আশঙ্কা ছিল, এত সমস্ত বিখ্যাত মানুষেরা তাদের সব কর্মকীর্তির মধ্যে আমাদেরকে উৎসাহিত করলেন, অবহিত করলেন, তারপরেও আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের পরিবেশকে ধ্বংসের মুখে নিয়ে এসেছি। এই বার্তাটাই বোধহয় আমাদের এখন দিতে হবে। আমরা আলাপ আলোচনা করছি, নানান রকম ভাবে অনুপ্রাণিত হচ্ছি, উৎসাহিত হচ্ছি, কিন্তু সত্যি সত্যি কতটুকু কাজ আমরা পরিবেশ রক্ষার জন্য করতে পারব, এবং পরিবেশকে ধ্বংস করার জন্য যে সমস্ত শক্তি সক্রিয় রয়েছে তাদের কাছে তো আমরা সেমিনার দিয়ে পৌঁছতে পারবো না। তাদের সঙ্গে আমাদের প্রতিস্পর্ধার যে জায়গাগুলো আছে, সামাজিক ক্ষেত্রগুলোতে, চিন্তার ক্ষেত্রগুলোতে, সেখানে কিভাবে পৌঁছানো যায় যাতে আগামী দিনে আমাদের এই সেমিনারের বক্তব্য আমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সামাজিক বাস্তবতার মধ্যে সদর্থকভাবে প্রতিফলিত হতে দেখতে পাই। সেরকম নিশ্চয়ই কিছু ঘটবে এই ভরসা নিয়ে সকলকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। খুব সুন্দর হয়েছে সমস্ত কিছু। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। এরই সঙ্গে জানিয়ে রাখছি, আমরা খুব শীঘ্রই আমাদের ম্যাগাজিন বইখড়ি প্রকাশ করতে চলেছি ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আর আজকের অনুষ্ঠানে আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকলে আমরা তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে, যাদের সর্বত একনিষ্ঠ চেষ্টা আমাদের আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে। ধন্যবাদ জানাই কলেজের টেকনিক্যাল টিমকে। এরই সাথে
এখানে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। এখন আমাদের সকলের শ্রদ্ধেয়া ও মাননীয়া অধ্যক্ষা মহাশয়াকে অনুরোধ করছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সম্পর্কে তার মূল্যবান মতামত এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য। ম্যাডাম প্লিজ। তোমাদের অনুষ্ঠানের মূল্যায়ন তোমরা ইতিমধ্যেই চ্যাট বক্সে দেখেছো। বিভিন্ন সময় বিভিন্ন টিচাররা, তোমাদের বন্ধু বান্ধবরা বা অন্যান্য বিভাগে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা এসেছেন, তারা প্রত্যেকে তাদের ভাবনা চিন্তা এবং তাদের কতখানি ভালো লেগেছে সেটা চ্যাট বক্সে তারা প্রকাশ করেছেন। সুতরাং সেখান থেকেই তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারো যে তোমাদের কত ভালো একটা অনুষ্ঠান হয়েছে। সব থেকে ভালো লাগলো তোমরা তোমাদের বিষয়ের যে ঐতিহ্য তাকে এত সুন্দর করে পরিবেশন করেছো। বিশেষত যারা যে সমস্ত স্লাইডের মধ্যে যে হাতে আঁকা ছবিগুলো তোমরা দেখালে, এই ছবি এক একটা ছবি আঁকতে প্রচুর পরিশ্রম, প্রচুর সময় তোমাদের লেগেছে এবং তোমাদের বিভাগীয় অধ্যাপকদের সঙ্গে কথা হওয়ার পর থেকে যতটা সময় তোমরা পেয়েছো আমার মনে হয় সেটা যথেষ্টই অপ্রতুল ছিল। তার মধ্যেও তোমাদের এই যে অসম্ভব প্রচেষ্টা এবং পরিশ্রম, একে আমি সাধুবাদ জানাই এবং আমি খুব স্থির বিশ্বাস আমার যে তোমরা নরসিংহ দত্ত কলেজের সম্পদ, তোমরা আগামী দিনে নরসিংহ দত্ত কলেজের যথেষ্ট গৌরব উজ্জ্বল করবে এবং তোমাদের বিভাগের পরবর্তী যে সমস্ত প্রয়াস সেগুলো আরো ভালো হয়ে উঠবে। তোমাদের প্রতি আমার শুভেচ্ছা রইল আর বিভাগের প্রতি রইল অভিনন্দন এবং পাশে থাকার আশ্বাস। ধন্যবাদ। আজ তাহলে এখানেই শেষ করি।